আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এস এম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। অসৎ উদ্দেশ্যে আল জাজিরার করা প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা জানালেন সেনাপ্রধান। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনীর প্রতিটি সদস্য। মিডিয়াকে ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বহির্বিশ্বের চক্রান্ত সফল হবে না, মন্তব্য মুক্তিযুদ্ধমন্ত্রী। আঘাত আসার আশঙ্কা, সবাই সতর্ক থাকুন, একনেক সভায় বললেন প্রধানমন্ত্রী। দেশের মহাসড়কে টোল আদায়ের নির্দেশ। লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ড, 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড, পলাতক 2 আসামি। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আল জাজিরার প্রতিবেদন নিয়ে এবার মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যে এবং অসৎ উদ্দেশ্যে করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জাতির গর্বের প্রতীক সেনাবাহিনীকে নিয়ে নানা অপপ্রচার চলছে। সেনাবাহিনীর প্রতিটি সদস্য ঘৃণা ভরে এই অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। ঢাকা ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন সেনাপ্রধান। নিজের কারণে যেন সরকার ও সেনাবাহিনী বিতর্কিত না হয় সে বিষয়ে তিনি সতর্ক আছেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জেনারেল আজিজ আহমেদ। ড্যানিদ রঙের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আল জাজিরার প্রতিবেদন নিয়ে কথা বলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাবাহিনী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশ সরকারের প্রতি অনুগত। বাংলাদেশের সেটা আভ্যন্তরীণ হোক বহির্বিশ্বের হোক, যে কোনো সমস্যার মোকাবেলার জন্য আমরা সাংবিধানিকভাবে ঐক্যবদ্ধ। তো এইটা নিয়ে আমার মনে হয় যে দুশ্চিন্তা করার তেমন কিছু নাই। তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে আল জাজিরা প্রতিবেদন তৈরি করেছে, যা কখনো সফল হবে না। এই অপপ্রচারকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী চেন অফ কমান্ড অত্যন্ত ইফেক্টিভ এবং সেনাবাহিনীর প্রতিটা সদস্য ঘৃণা ভরে এই ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে অতীতে, এখনও করছে এবং বর্তমানে যা আছে তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে যাচ্ছে। এবং আমাদের চেইন অফ কমান্ডে যারা আছে তারা সবাই এই ব্যাপারে আমরা সবাই সতর্ক আছি এবং আমি আশ্বাস দিতে চাই আপনাদেরকে যে সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অফ কমান্ডে। মালয়েশিয়াতে ভাইয়ের সঙ্গে দেখা করার বিষয়ে স্বীয় অবস্থান তুলে ধরেন সেনাপ্রধান। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না। যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেটা থেকে অলরেডি অব্যাহতিপ্রাপ্ত ছিল। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল, আমি এপ্রিল মাসে গিয়েছিলাম। কারণ যখন আপনি অব্যাহতি পেয়ে যান কোনো একটা চার্জ থেকে, তারপরের দিন থেকে আপনি যে কোনো মুক্ত একটা নাগরিকের মতো। আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে সেইটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে। কারণ সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে আমি যদি বলি, সেদিন কোনো সাজা ছিল না, তার বিরুদ্ধে কোনো মামলা ছিল। আমার ভাইদের সম্পর্কে যেই অপপ্রচারগুলো এসেছে সেটার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে এবং খুব শীঘ্রই আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে এই ব্যাপারে একটা সংবাদ সম্মেলন করে সব কিছু জানানো হবে। তবে এতটুকুই। তিনি বলেন, যেহেতু বর্তমান সরকার তাকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেছে, তাই তাকে বারবার টার্গেট করে চলেছে বিভিন্ন মহল। এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে এবং আমি সম্পূর্ণভাবে সচেতন যে আমার কারণে যদি কখনো আমার ইনস্টিটিউশন অর্গানাইজেশন যেটা বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের সরকার যাতে কোনোভাবে বিব্রত না হয়, বিতর্কিত না হয়, আমি সেই ব্যাপারে সম্পূর্ণ সচেতন। আল জাজিরার প্রতিবেদনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর কিছু করার নেই উল্লেখ করে জেনারেল আজিজ আহমেদ বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সেনাবাহিনীর পক্ষ থেকে তেমন কিছু করার হয়তো থাকবে না তাদের বিরুদ্ধে। আমি নিশ্চিত সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে
বা সংস্থা যারা আছে তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। মিডিয়াকে ব্যবহার করে একটি মহল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, বহির্বিশ্বের কোনো চক্রান্ত সফল হবে না। বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান কিংবা মোশতাক নয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে যারাই জড়িত তাদের চিহ্নিত করা হবে। প্রয়োজনে কমিশন গঠন করে তাদের বিচার করা হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রাকিব হাসানের রিপোর্ট। একটি কুচক্রী মহল আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শন করতে গিয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি মনে করি যে বাংলাদেশ এই সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আমরা এই দেশের লোক এই মানে আল জাজিরা যেগুলি প্রকাশ করেছে এগুলি কেউ বিশ্বাস করে না। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রথম দিনই বলেছেন তিনি এইগুলি সবগুলো করছেন এবং এটা আইনি ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। বিদেশি ওই গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে বিএনপি নেতারা মন গড়া কথা বলছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি সচিবালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে একথা বলেন। একটি রিপোর্ট বেরিয়েছে, তাও সেনা প্রধান আর তার পরিবারের বিরুদ্ধে, এই নিয়ে যেভাবে নাচানাচি, এটা অনেকে, আমি অবশ্য তুলনা করছি না, এটি অনেকে বানরের নাচানাচির মতো বলছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক কথা বলেন বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র নিয়ে। তিনি বলেন, প্রয়োজনে আলাদা কমিশন করে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করা হবে। বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়া, মুস্তাক শুধু নয়, আরো যারা জড়িত আছে সমস্ত খুনিদেরকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও যারা জড়িত আছে তাদের চিহ্নিত করা, এটা জাতির নৈতিক দায়িত্ব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা। আমরা এই সপ্তাহের মধ্যে খসড়া তালিকা প্রকাশ করব। 26শে মার্চ আমরা চূড়ান্ত তালিকা ইনশাআল্লাহ জাতির সামনে প্রকাশ করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশ যখনই উন্নয়নের পথে এগিয়ে যেতে থাকে ঠিক তখনই আঘাত আসার আশঙ্কা থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একনেক বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সকল প্রতিকূলতা পেরিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও জানান শেখ হাসিনা। বৈঠকে দেশের মহাসড়কে টোল আদায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্বব্যাপী মহামারীর প্রভাব মোকাবেলা ও স্বাস্থ্য সুরক্ষা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। জানান, সীমিত সম্পদই দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য টিকার বন্দোবস্ত করা হয়েছে, যা অনেক দেশই এখনো পারেনি। বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবন মান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। আর আজকে করোনা ভাইরাস আমাদের উপর শুধু সারা বিশ্বব্যাপী যেভাবে প্রভাব ফেলেছে এবং এই মহামারী আকারে দেখা দিয়েছে, অনেক উন্নত দেশও কিন্তু এখনও সেই ভ্যাকসিন আনতে পারেনি। কিন্তু আমরা জানি যে যখন এটা গবেষণা হচ্ছিল তখনই কিন্তু আমরা এই ভ্যাকসিন ক্রয় করার জন্য যে যে জায়গায় গবেষণা হচ্ছে সব জায়গায় আমরা যোগাযোগ করেছি। উন্নত দেশও যেখানে ভ্যাকসিন দিতে পারে নাই, বাংলাদেশ কিন্তু সেটা পেরেছে এবং একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পেরেছি। কারণ ৭৫ পরবর্তী গণতন্ত্রের পথ মসৃণ ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব প্রতিকূলতা পেরিয়েই বাংলাদেশ অর্থনীতির অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। জাতিপিতাকে হত্যার পর একের পর এক মার্শাল্লাহ মিলিটারি রুলার, অবৈধভাবে ক্ষমতা দখলকারী, হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি, আমাদের রাজনৈতিক নেতাদের উপরে অকথ্য অত্যাচার, নির্যাতন, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, অনেক, তার সাথে আবার প্রাকৃতিক দুর্যোগ, সবই কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে। এটা মোকাবেলা করেও আমরা অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস মোকাবেলায়ও আমরা সাফল্য অর্জন করেছি এবং করে যাচ্ছি। ইনশাল্লাহ এটা এর প্রভাব আর আমাদের দেশে তেমন থাকবে না।
আমাদের দেশের মানুষও যথেষ্ট সচেতন। বাংলাদেশকে উন্নয়নের মহাসোপানে নিয়ে যেতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে সরকারের দায়িত্বশীল ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 41-এ বাংলাদেশ কেমন হবে সেই প্রেক্ষিত পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রেই কিন্তু এই ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। 9টি প্রকল্প আমরা উপস্থাপন করেছিলাম, 3টি সংশোধিত প্রকল্প আর 6টি নতুন প্রকল্প। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় বরখাস্তকৃত মেজর জিয়া সহ 5 জনের মৃত্যুদণ্ড, 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এস.এম. আরিফের রিপোর্টে বিস্তারিত। 2015 সালের 26 ফেব্রুয়ারি বইমেলা প্রান্ত থেকে ফেরার পথে টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও লেখক অভিজিৎকে। এই ঘটনায় অভিজিতের বাবা বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে 2019 সালের মার্চে 6 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 4 ফেব্রুয়ারি চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা করেন আদালত। কঠোর নিরাপত্তায় মামলার আটক 4 আসামি আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন, আরাফাত রহমান ও শফিউর রহমান ফারাবিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত। মামলায় মাননীয় আদালত মোট 5 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, আর একজন আসামি শফিউর রহমান ফারাবি তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হলো জননিরাপত্তা বিঘ্নিত করে মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ এবং নিরুৎসাহিত করা, যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশ করতে না পারে। যাদের শাস্তি হলো ভবিষ্যতে এই ধরনের কোনো অন্যায় কাজ কেউ করতে সাহস পাবে না, এবং এই দেশে কোনো জঙ্গি বা কোনো সন্ত্রাসবাদের কোনো জায়গা এই দেশে হবে না। এটি আজকে এই রায়ের মাধ্যমে সেটা এই মেসেজ। রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানায় আসামি পক্ষ। আদালতকে বিচার করতে হবে অ্যাকর্ডিং টু এভিডেন্স, সাক্ষী আসতে হবে, কোর্টে বলতে হবে দাঁড়িয়ে যে এই আসামি এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু এমন কোনো এভিডেন্স আমরা এই মামলায় দেখছি না। যারা আদালতে বলেছেন যে এই আসামিরা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, এরকম সিঙ্গেল উইটনেস এই মামলায় ছিল না। আসামিরা আপিল করবে অ্যাকর্ডিং টু ল, আপিল তাকে করতে হবে এবং তার আপিল দায়ের করবে উচ্চ আদালতে। হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়া বরখাস্তকৃত মেজর জিয়াউল হক জিয়া ও আকরাম হোসেন পলাতক রয়েছেন। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একই পরিবারের 4 জনকে হত্যা মামলায় 6 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া খালাস দেওয়া হয়েছে 1 জনকে। দুপুরে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 আসামি আদালতে উপস্থিত ছিলেন, 1 জন পলাতক রয়েছেন। গত 21শে নভেম্বর থেকে মামলাটি শুরু হয়ে আজকে শেষ হয়ে গেল। ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ে কুড়িগ্রামে একটি মামলা, দ্রুত সময়ে সাক্ষী শুরুর পরে দ্রুত সময়ে একটি মামলা কিন্তু নিষ্পত্তি হলো। আমরা এতে রায়তে খুশি এবং যাতে দ্রুত কার্যকর হয় সেজন্য আমরা আশাবাদী আর কি। দেবী সরস্বতীকে বরণে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন পূজা মণ্ডপ ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনা উদ্দীপ্ত করতে প্রতি বছর ধরায় আবির্ভূত হন। এবার করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশ নেন ভক্তকুল। মোবালিক করিমের রিপোর্ট। বাগদেবীর আরাধনা, ঘরে ঘরে পূজিত বিদ্যা বুদ্ধির দেবী। বাণী অর্চনা, দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, অঞ্জলি প্রদান, আরতি, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, দেবীর তুষ্টিতে নানা আয়োজন। শাস্ত্রমতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্রা কল্যাণময়ী বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। শ্বেতশুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা থাকে, এজন্য তাকে বীণা পাণীও বলা হয়। এবছর বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় জনসমাগমে কিছুটা নিয়ন্ত্রণ করোনা স্বাস্থ্যবিধির জন্য। বিদ্যাপীঠগুলো বন্ধ থাকায় আয়োজনেও সীমাবদ্ধতা। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয়ে পূজা পরিদর্শন করেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বলেন, ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ।
Bangladesh is such a special country. Bangladesh is where culture and religion and spirituality and language all coexist. নানা আয়োজন ছিল রাজধানীর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেও। রাজশাহীতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত বিদ্যাদেবী সরস্বতী পূজা। সকাল থেকে শিক্ষার্থী ও ভক্তরা ভিড় করেন মণ্ডপগুলোতে। বরিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিএম কলেজ ও সরকারি মহিলা কলেজ চত্বরে ছিল উপচে পড়া ভিড়। বরিশালের গৌরনদীতেও পূজা পালিত হয়েছে উৎসাহ উদ্দীপনায়। পটুয়াখালীর কলাপাড়ায় ঢাক ঢোল কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিভিন্ন পূজা মণ্ডপ। হবিগঞ্জের মাধবপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলেও বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়েছে। মুবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শতকরা 92% এবং পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা 84% শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, 2022 সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পদ্মা সেতু। ওবায়দুল কাদের বলেন, এই সেতুকে ঘিরে দেশের আগামী দিনের উন্নয়ন আবর্তিত হবে। আপনারা দেখেছেন করোনাকালে একের পর এক বসেছে স্পেন, সর্বশেষ 41 নম্বর স্পেন ডিসেম্বর মাসের 10 তারিখে সর্বশেষ স্পেন বসেছে। করোনাজনিত কারণে সশরীরে আমি অনেক দিন আসতে পারিনি। করোনার পরে প্রথম আমার এই পদ্মা সেতু প্রকল্পের সাইটে পরিদর্শনে আসা। আমি এর আগে এই সেতু প্রকল্পে 169 বারের মতো আমি এসেছি কাজ দেখার জন্য। একসময় আসলে এই সার্ভিস এরিয়া। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নিয়ে আরও 1011 রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে গেছেন। সকালে চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব জেটি থেকে 1011 রোহিঙ্গা বাংলাদেশ নৌবাহিনীর 3টি জাহাজে চড়ে রওনা দেন। নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও 90,000 রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হবে। রোহিঙ্গাদের জন্য বাসস্থান ছাড়াও বেসামরিক প্রশাসনের প্রশাসনিক ও আবাসিক ভবন, আইন প্রয়োগকারী সংস্থার ভবন, ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয়, শিশুদের খেলার মাঠ ও বিনোদনের স্পট গড়ে তোলা হয়েছে ভাসানচরে। মোবাইল ফোন মেরামত কিংবা অদল বদল অফারে সংরক্ষিত পুরনো তথ্য, ছবি, ভিডিও, কল রেকর্ডিং অসাধু চক্রের মাধ্যমে বেহাত হয়ে যায়। পাশাপাশি এজন্য অনেককে মুখোমুখি হতে হয় অনাকাঙ্ক্ষিত ঘটনার। মেরামতকারী থেকে বিক্রেতা, বিশেষজ্ঞ থেকে আইন প্রয়োগকারী কর্মকর্তা বলছেন, এজন্য প্রযুক্তির সম্যক ধারণার পাশাপাশি দরকার ব্যক্তি পর্যায়ের সচেতনতা। সাপ্তাহিক আয়োজন মাইটিকে জানাচ্ছেন মুবাল্লিক করিম। মোবাইল ফোনের অদলবদল অফার কিংবা খুব গুরুত্বপূর্ণ তথ্য রাখা মোবাইল ফোনটি নষ্ট হয়ে যাওয়া, এর মানে স্বাদের ফোনটি অপরিচিত ব্যক্তির হাতে চলে যাওয়া, আর সেখান থেকে অসাধু ব্যক্তি হাতিয়ে নেন ব্যক্তিগত তথ্য। ফলাফল ব্ল্যাকমেইল বা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার। মেই খারাপ, আপনি ঠিক মতো চলতে পারেন না। সরকারেরও অবশ্যই এটার প্রতি নজর দেওয়া উচিত। মানুষের মস্তিষ্কের তো আর আমি পরিবর্তন করতে পারবো না। মেরামতকারীদের অভিমত, গ্রাহকদের উচিত দাঁড়িয়ে থেকে ফোনটি সারিয়ে নেয়ার। হাত বদলের আগে গুরুত্বপূর্ণ সব তথ্য মুছে ফেলা কিংবা সরিয়ে রাখা। যখন আপনি ফোন একটা বিক্রি করবেন তখন আপনার নিজের ফোনটা আপনার গুগল থেকে নিজের আইডিটা রিমুভ করে দিতে হবে। যে কাস্টমার কাজ নিয়ে আসে তো আমরা এখানে দাঁড় করে রেখে কাজটা বিদায় করে দিই আর কি। সামনে দাঁড়ায় থাকে আমরা ওই কাজটার সাথে সাথে করে দিয়ে দিই। এখানে লুকোচুরির কোনো কিছু নাই, আবার আপনার কোনো কিছু দেখারও কোনো কিছু নাই যে আপনার ছবি দেখলো। অনেক সময় নিজেদের পার্সোনাল ছবি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে সুরক্ষার জন্য নিজেদের সচেতনতাকেই প্রাধান্য দিতে হবে। ইরেজ এবং ফ্যাক্টরি রিসেট করি, প্রতিটা ফোনে আসলে এই ধরনের অপশন থাকে আর কি। মোটামুটি স্ট্যান্ডার্ড যে ফোনগুলো আছে সবগুলোতে এই ধরনের অপশন থাকে। সেই ক্ষেত্রে আসলে এই ফোন থেকে ডাটা রিকভার করা পসিবল না। প্রবলেমেটিক সিনারিও যে অ্যারাইজ করে তার ভিতরে একটা হতে পারে চুরি হওয়া। যেমন আমার অ্যাকাউন্টের ইনফরমেশন কেউ যদি সাইবার ওয়ার্ল্ড ছাড়া ফিজিক্যাল ওয়ার্ল্ডেও পেতেন, তিনি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে চুরি করার মতো একটা নতুন ইনফরমেশন পেয়ে গেলেন।
ব্যক্তিগত মুহূর্ত ইন্টারনেটে ছড়িয়ে পড়া রোধে বিশেষজ্ঞদের সাথে সুর মেলালেন ব্যবহারকারীরা। অবশ্যই আমাদের এটা সচেতন হওয়া উচিত। আমাদেরও কোথাও না কোথাও দোষ আছে, আর আমাদের দোষটা শুধুমাত্র একটা যে আমরা ইগনোর করে যাচ্ছি। তাদেরকে পানিশমেন্টের আওতায় এনে তখনই আমার মনে হয় এটা বন্ধ হবে। প্রযুক্তি ব্যবহার করলে হবে না, সেটি সম্পর্কে ভালো ধারণা রাখার মত দিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিভাইসের সিকিউরিটির ব্যাপারে খুব বেশি মাত্রায় আমরা সচেতন না, মানে একটু উদাসীনই বলা যায়। তো এই জন্য এই সাইবার স্পেস অথবা এই আপনার ডিজিটাল ওয়ার্ল্ডে আপনার নিজেকে সুরক্ষিত রাখতে এই সব বিষয়ের প্রতি আপনার কেয়ারফুল থাকতেই হবে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়ায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলারডুবিতে ৩ জন নিখোঁজ হয়েছেন। সকালে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে স্রোতের মুখে পড়ে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা 12 জনের মধ্যে 9 জনকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়। ট্রলারটি নদীতে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।